সাধারণ যারা মানুষ তাদের উপরে কিন্তু সবসময় শাসকের লাঠি বর্ষে। এটা দুর্নীতির বিরুদ্ধে আর বঞ্চনার বিরুদ্ধে লড়াই, আর কোনো কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। এখানে ফার্স্ট ফেডের ক্যান্ডিডেটরা না ডাক পেয়ে তার অন্যরা ডাক পেয়েছে, এবং যারা প্যানেলের বাইরে তারা ডাক পেয়েছে। মিরর ইমেজ আছে এবং যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। রাজনৈতিক নেতারা রাজনীতি করবেন, এটা হতে পারে নাকি? এটা তো তাদের পেশা। সেটা সাধারণ মানুষকে নিয়ে তো রাজনীতি হয়, এখানেও তাই হচ্ছে। নমস্কার, ইনস্ক্রিপ্টে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের একটি কলমের খোঁচায় প্রায় 26,000 স্কুল শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে যোগ্য অযোগ্য দুই রয়েছে। তবে আমরা যেটা জানি না সেটা হলো একজনের চাকরি কিন্তু বেঁচে গিয়েছে। তিনি ব্যতিক্রম, সোমা দাস। তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এই যে ক্যান্সারের মতো কঠিন লড়াই তিনি লড়ছেন, আমরাও সমব্যথী সমবেদনা জানাই। তবে এই পরিস্থিতিতে যখন চাকরি হারিয়ে প্রায় 26,000 শিক্ষক তারা এখন আন্দোলন করছেন, আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির বাড়িও তাদের খেতে হচ্ছে, কি উপলব্ধি সোমা দাসের আমরা জানবো। তিনি কি মনে করেন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব? সর্ষের মধ্যেই কি ভূত লুকিয়ে রয়েছে? আর কি মনে হয় যোগ্য অযোগ্য কি বাছাই করা যাবে? কি মোড় নেবে এসএসসি মামলা? একদম পুরোটা নিয়েই কথা বলবো সোমা দাসের সঙ্গে। আমি যে মঞ্চে গেছি তখন আমাদের সবার একই রকম অবস্থা। হয়তো কোনো পরিস্থিতির কারণে আমার জায়গাটা আলাদা হয়ে গেছে, কিন্তু কোনোদিনই সেই জায়গা থেকে আমি বলবো না যে এটা ভালো হয়েছে, না তাদের জন্য ভালো হয়েছে। প্যানেল ক্যান্সেল কখনো আমরা কেউ চাইনি। আমরা যারা ওই মঞ্চে ছিলাম তারা প্রত্যেকে চেয়েছিলাম যে শিক্ষাক্ষেত্র দুর্নীতি মুক্ত হোক। আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী, আমরা দেখেছি দুর্নীতি হয়েছে এবং কয়েক হাজারের দুর্নীতি। সেখানে বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের নিজস্ব চাকরি ফিরে পাক, সসম্মানে ফিরে যাক। এবং যারা আছে, এখন একটা দাবি আরো জুটছে আমাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, যে যারা চাকরি পেয়েছিলেন সৎ যোগ্য প্রার্থী, তাদেরও যেন চাকরি থাকুক। এটা দুর্নীতির বিরুদ্ধে আর বঞ্চনার বিরুদ্ধে লড়াই, আর কোনো কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল না। 26,000 চাকরি চলে গেল, কি মনে হয় আপনার এর দায়টা কার? আজ থেকে কয়েক বছর আগে 2016 সাল তথা তার আগে যখন ফর্ম ফিল আপ হয়েছে, আমি তো বলবো তখন থেকে। কারণ সেই সময় যদি এই বিষের চারা টাকা নিয়ে বা দুর্নীতি করে বা অন্য উপায়ে চাকরি দেব, এই মনোভাব তৎকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা আরো কিছু সরকারি আধিকারিক তৈরি না হতো, তাও আজকের এই যে ভয়ঙ্কর এই বিষ বৃক্ষ কিন্তু আজকে বেড়ে উঠতো না, আর সবাইকে এইভাবে জড়িয়ে নিয়ে যেত না। কোন রকম কি আভাস পেয়েছিলেন দুর্নীতির? কিছু বুঝতে পেরেছিলেন? চাকরিতে জয়েন করার আগেই দুর্নীতি হয়েছে। দুর্নীতি তো শুরু হয়েছিল যখন এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। আমি মঞ্চে গিয়েছি আন্দোলনের দ্বিতীয় ধাপে, কিন্তু আমার যখন ট্রিটমেন্ট ছিল প্রথম ধাপ, তখন আমার সহযোদ্ধারা তখনই তারা বুঝেছিল যে কোনো দুর্নীতি হচ্ছে। কারণ সবারই, প্রত্যেকে আমরা ফার্স্ট ফেজের ক্যান্ডিডেট, সেখানে ফার্স্ট ফেজের ক্যান্ডিডেটরা না ডাক পেয়ে তার অন্যরা ডাক পেয়েছে, এবং যারা প্যানেলের বাইরে তারা ডাক পেয়েছে। দুর্নীতির আভাস অনেক আগেই হয়েছিল। মমতা ব্যানার্জি কিন্তু বলছেন যে চাকরি ফিরিয়ে দেবেন আইনি পদ্ধতিতে। আস্থা রাখা যায়? কি মনে করেন আপনি? দেখুন, আমি একাই বলছি না, যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছে তারাই কি পুরোটাই ভরসা করতে পারছে? এটা জীবন জীবিকা, নিজেদের পরিবার, নিজেদের মান সম্মান, নিজেদের জীবনের ব্যাপার। সেখানে সেই আস্থা কিন্তু কেউ দেখাতে পারেনি। আস্থা দেখাতে পারেনি বলে আজ দিকে দিকে আমরা রাস্তায় রাস্তায় আন্দোলন দেখতে পাচ্ছি। আপনার সহকর্মীরা তারা এই যে বিভিন্ন অভিযান মিছিল করছেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। পুলিশের লাঠিচার্জ হয়তো আপনি দেখেছেন গতকালের ঘটনা, কি বলবেন? সবসময় কিন্তু সাধারণ যারা মানুষ তাদের উপরে কিন্তু সবসময় শাসকের লাঠি বর্ষায়। আমরা যখন ওয়েটিং প্রার্থীরা যারা আন্দোলন করেছি, দেখবেন বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে আমরা কয়েক বছর, 2 থেকে 3 বছর বিভিন্ন সময় কিন্তু এই লাঠির আঘাত আমাদের উপর নেমেছে। আমাদের বিভিন্ন যারা ছিল মঞ্চের লোক, তাদের উপর বিভিন্ন রকম কেস দিয়েছে। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি সেটাই হচ্ছে। আপনার সহকর্মীরা সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরিহারা, কোনো বার্তা দিতে চাইবেন তাদের? মানসিক ভাবে সবাই ভেঙে পড়েছেন বলে তাদের পরিস্থিতি আমি জানি। তবে আমার
কাছে এমন কোনো সান্ত্বনা বার্তা তাদের জন্য নেই যে আমি তাদের সান্ত্বনা কিন্তু একমাত্র তারা যদি তাদের যোগ্য চাকরিটা ফিরে পায়, তাদের যে যোগ্যতা, আমি যোগ্য প্রার্থীদের কথাই সবসময় বলবো, যারা বঞ্চিত তাদের কথাই বলবো, তাদের একমাত্র সান্ত্বনা বাক্য কিন্তু তারা যদি সসম্মানে নিজের জায়গায় ফিরে যেতে পারে। এই যে যোগ্য অযোগ্য বারবার বলা হচ্ছে, কি মনে হয় আপনার, মানে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব? মানে যারা অযোগ্য তাদের তো বেতনটাও ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। দেখুন, বাছা তো অসম্ভব কিছুই নয়, কারণ আমরা যতই যে বলুক আমরা কখনোই বিশ্বাস করি না যে উপযুক্ত তথ্য প্রমাণ সরকার তথা কমিশনের কাছে নেই। আজও আমি নিউজ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে মাননীয় চেয়ারম্যান বলেছেন যে মিরর ইমেজ আছে এবং যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। সরকার চাইলে, কমিশন চাইলে অবশ্যই এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তারা ছাড়া কিন্তু এই উদ্ধার কেউ করতে পারে না। এটা একমাত্র পথ। টেস্ট করে সেখানে জানানো হোক যে না, আমরা যোগ্য অযোগ্য তালিকা দিতে পারবো, তাহলে হয়তো এই যোগ্য সাধারণ যে বিপদগ্রস্ত চাকরি প্রার্থীরা বেঁচে যায়। এটাই একমাত্র পথ। কেন তাহলে যোগ্য অযোগ্যর বাছাইটা করা গেল না? অবশ্যই রাজনৈতিক নেতারা রাজনীতি করবেন, এটা হতে পারে নাকি? এটা তো তাদের পেশা। সেটা সাধারণ মানুষকে নিয়েই তো রাজনীতি হয়, এখানেও তাই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমাদের সময় দেওয়ার জন্য। এই মামলার মোড় কোন দিকে যায় এবং যোগ্য যারা তারা চাকরিটা ফিরে পান কিনা, বা রিভিউ এর মাধ্যমে যে বিষয়টা বলা হচ্ছে, রিভিউ এর কোনো সুযোগ, রিভিউ এর মাধ্যমে যোগ্যদের বাছাই করে যোগ্যদের চাকরিটা ফিরে পাওয়া যায় কিনা, সেদিকে নজর থাকবে একদমই। আর আপনারা দেখতে থাকুন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন।